সকলকে শুভ সন্ধ্যা। আবারও আমি নলেজ এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি অন্যরকম বার্তামূলক ভিডিও করতে চলেছি। বিষয়টা হলো যে মাধ্যমিক পরীক্ষার পরের তৎকালীন আর সমসাময়িক আনন্দ উদযাপনের পার্থক্য। সময়টা 2010 সাল নাগাদ। এখনও মনে পড়ে যে অঙ্ক পরীক্ষা ছিল সবথেকে শেষ পরীক্ষা, আর তা হয়েছিল মোটামুটি শেষ মনে হয় ভৌতবিজ্ঞান পরীক্ষা হয়েছিল তার বেশ কয়েকদিন পর। সেটা অন্তত 3 থেকে 5 দিন মতো একটা গ্যাপ হবে। তো পরীক্ষা শেষ হয় এপ্রিলের 2 তারিখে, যতদূর সম্ভব মনে পড়ছে, খুব ভুল যদি বলে না থাকি তখন পরীক্ষা একটু পরেই হতো। পরীক্ষা শেষ হওয়ার পর আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে প্রশ্নগুলোর মধ্যে প্রতিদিনই যদিও এসে আমি ব্যক্তিগতভাবে যেটা করতাম যে পরীক্ষা শেষ হওয়ার পরে আমার ভ্যালুয়েশন অনুযায়ী প্রতিটা পেপারে, অর্থাৎ তখন ছোটোবেলা আমরা যেটাকে বিষয় বলতাম, তো সেই প্রতিটা বিষয়ে 100-র মধ্যে কত পাবো আমি খাতা দেখলে, বা আমার জাজমেন্টে কত হবে সেটা একটা লিখে রাখতাম। এবার আমার জাজমেন্টটা কিসের ভিত্তিতে হতো বলা যাক। সেটা হচ্ছে কি, আমার সারা বছরের শেখার উপরে যে আমি টেস্ট পেপার প্র্যাকটিস করে শিক্ষক মহাশয়দের যে সংশোধন, পরিমার্জিত এবং পরিবর্ধিত বা সংক্ষিপ্ত যে উত্তরের রূপ দাঁড়াতো, সেই ভিত্তিতে আমি সেই নাম্বার কিছুটা ঠিক করতাম, এবং তা দেখা গিয়েছে যে প্রায়শই মিলে গিয়েছে। এরপর যেটা হতো, পরীক্ষা শেষের পর বন্ধুদের সঙ্গে একটু গল্প করা, অল্প একটু আড্ডা দেওয়া, বা কোনো একটা জায়গায় এসে, খেলার মাঠ হোক বা স্কুল হোক, সেখানে এসে একসঙ্গে এসে কিছু খেলাধুলা করা বা কিছু বেড়াতে যাওয়া, কাছাকাছি কোথাও সাইকেল ছিল তখন, সাইকেল নিয়ে, বা কেউ যদি ফ্যামিলি ট্যুরে যেত ফ্যামিলি ট্যুরে। এবং তার আগে সবথেকে বড় যে কাজটা ছিল, যে সমস্ত শিক্ষক মহাশয়রা আমাদের এতদিন ধরে তৈরি করেছেন জীবনের সবথেকে বড় পাবলিক এক্সাম অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার জন্য, প্রথম বড় নয়, জীবনের সর্বপ্রথম যে পাবলিক এক্সাম, সেটা অর্থাৎ সেই সময় বড়ই ছিল, মানে বড় বললে ভুল কিছু হবে না। তো সেই পরীক্ষা অন্য সেন্টারে গিয়ে দিতে হতো, সেই যে একটা উত্তেজনা, ভয়, একটা আলাদা বড় হওয়ার আনন্দ কিছুটা বলা যেতে পারে, বা নিজেকে পরীক্ষা করার একটা সুযোগ, নিজের যোগ্যতা যাচাই করে নেওয়ার একটা ক্ষেত্র যে তৈরি হয়েছিল, সেই শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়দের যে অবদান, তাদেরকে প্রণাম করে, প্রণামটা তখন আগে করতাম কারণ মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়ে গেছে, ভালোভাবে সম্পন্ন হয়েছে তাদের আশীর্বাদে, এবং তারপর তাদেরকে প্রশ্ন দেখিয়ে সেই প্রশ্নে আমি কত পেতে পারি, কি লিখেছি, আমার কি ডাউট আছে, কোনটা কি ভুল হতে পারে, সেই আফসোস বা ভালো মন্দ সব কিছু তাদের সঙ্গে বিনিময় হতো, অর্থাৎ শেয়ার করা হতো। আমার এখনও মনে পড়ে 2 তারিখ পরীক্ষা শেষ হওয়ার পর আমার নতুন সাইকেল নিয়ে আমি পাশের গ্রামে অঙ্কের স্যারকে প্রশ্ন দেখিয়ে প্রশ্ন দেখাতে যাবার সময় এতটাই আনন্দে ছিলাম এবং এতটাই বেশ ফ্রি মাইন্ডে সাইকেল চালাচ্ছিলাম যে পাশে মোড়াম ছিল একটা বাঁশতলায়, খেয়াল করিনি যে কাচারকে বেশ কিছুটা দূরে ছিটকে পড়েছিলাম। তো যাই হোক, বলতে গেলে পরীক্ষা আনন্দ কিছুটা আঘাত পাওয়ায় ফিকে হয়ে গিয়েছিল, কিন্তু তবুও স্যারের কাছে গিয়েছিলাম সেই উত্তেজনায় যে পরীক্ষা ভালোভাবে শেষ হয়েছে। এরকমভাবে এক এক করে সমস্ত স্যারদের, যাদের ফোন ছিল, তাদেরকে দিনে দিনই ফোনে জানানো হয়, আর শেষ হওয়ার পর কিছু জনের সঙ্গে দেখা করা হয়, ম্যাক্সিমাম জন বলা ভালো, প্রায় সবার সঙ্গেই। তো এইভাবে ব্যাপারটাকে একটা মাধ্যমিক যুগের ইতি টানা হয়, এবং তারপর যা হয়, কয়েকদিন
ঘুরে বেড়ানো। মোটামুটি আমি যেটা করেছিলাম পরীক্ষার পরে ফাঁকা দুপুরগুলোতে, তখন উত্তেজনায় ঘুম আসতো না, সেই উত্তেজনাকে আমি কিছুটা ক্রিয়েটিভিটিতে লাগিয়েছিলাম। এখনও পর্যন্ত আমার কাছে সেই ছবিগুলো আছে। যাই হোক, সেগুলোকে পিরিয়ডিক রিপেয়ারের জন্য মাঝে মাঝে সময় দেওয়া তখন সম্ভব হয়নি, কিন্তু আমি যেটা করেছিলাম ক্যালেন্ডার থেকে কিছু ফটো তৈরি করে বাইন্ডিং করে সেগুলোকে তৈরি করে রেখেছিলাম। বেশ একটা ক্রিয়েটিভ কাজ বলে আমার তখন মনে হয়েছিল। এখনও সেগুলো ঘরেতে কিছুদিন আগে পর্যন্ত ছিল, আমি সেগুলোকে একটু রিপেয়ার করার জন্য আবার খুলেছি, দেখা যাবে। এখনও সেগুলো স্মৃতি, মাধ্যমিক পরীক্ষার পরের যে সময় সেটা স্মৃতি, কিন্তু তার মধ্যে কোনো রকম অতি উচ্ছৃঙ্খলতা ছিল না। আমি এটা করেছিলাম, কেউ বা ফাঁকা সময়ে দুপুরে আম চুরি করতে বেরিয়েছে, পেয়ারা চুরি করতে বেরিয়েছে, বা সারা পুকুর মাতিয়ে বেরিয়েছে সাঁতার কেটে, বা খুব বেশি হলে সাইকেল নিয়ে এই গ্রাম থেকে ও গ্রাম ঘুরে বেরিয়েছি, বা সাইকেল রেস হয়েছে বন্ধুদের মধ্যে। আবার উঠতি বয়সের কোনো জন বন্ধু হয়তো নতুন ধূম্রপানের আনন্দে বড়সড় মিল মালিক হিসেবে নিজেদের ঘোষণা করার জন্য প্রস্তুত হচ্ছে গোপনে, মানে একটু ঝোপে ঝাড়ে গিয়ে যা হয় আর কি। তো এই ছিল আমাদের মাধ্যমিকের সেলিব্রেশন। পরবর্তীকালে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নেব, অর্থাৎ মাধ্যমিকের পর কে কী সাবজেক্ট চুজ করবে, সেটা প্রথম ধাপ উচ্চ মাধ্যমিক পর্যায়ের। যেহেতু আমি সায়েন্স নিয়েছিলাম, তাই আমাদের প্রাইভেট শুরু হয়েছিল এপ্রিল থেকে। যদিও রেজাল্ট বেরোতে হয়তো মাধ্যমিক শেষ হওয়ার পর 1.5-2 মাস তৎকালীন সময় লাগতো, খুব বেশি হলে সেটা 2.5 মাস 3 মাস কখনোই লাগতো না, কিন্তু সায়েন্সের পড়াশোনা শুরু হয়ে যেত মোটামুটি এপ্রিল মাস থেকেই। মে মাসেই রেজাল্ট বেরিয়েছিল যতদূর মনে পড়ছে। তো আমাদের পক্ষে ব্যাপারটা একটু সীমিত হয়ে যেত এই সেলিব্রেশন বা এই পড়াশোনা ছাড়ার যে সময়টা, নিজের মতো করে আনন্দ করার। পড়াশোনা ছাড়া বলতে বইপত্র ছাড়া নয়, কিন্তু মানে সিলেবাস অনুযায়ী পড়াশোনার বহির্ভূত সময়। তো সেই স্কুলে ভর্তি হওয়ার পর দেখলাম যে জিনিসটা দেখে আমার সবথেকে খারাপ লেগেছিল, সেটা হচ্ছে ফ্যানের ব্লেড বাঁকানো ছিল। মানে আমি পড়তাম মাধ্যমিক একটা গ্রামের স্কুলে, এইচএস পড়ি শহরের একটি স্বনামধন্য স্কুলে। সেই সংস্কৃতিটা দেখে সত্যি খুব আঘাত লেগেছিল, যে এই কীরকম স্কুল কর্তৃপক্ষ, না ছাত্রছাত্রীদের পারিবারিক না পারিপার্শ্বিক না নিজেদের শিক্ষা না দলগত শিক্ষা, না যে সেন্টারে পড়েছে সেই সেন্টার কতটা দোষী যে সেই সেন্টারের ফ্যানের ব্লেড ভেঙে গেছে। ইভেন টিউব লাইটগুলো লাগানো থাকতো গ্রিলের মধ্যে। তো সেই গ্রামের একটা এনভায়রনমেন্ট, গ্রামের পরিবেশে যেখানে আমাদের প্রত্যেকের পর্যাপ্ত ফ্যানের হাওয়া এবং পর্যাপ্ত আলো, সেই সময় আমি বলছি 2010 সালে আমি মাধ্যমিক দিই, সেই সময় যেটা সত্যি কি বলবো মহার্ঘ ছিল, সেটা শহরের স্কুলে এসে যেভাবে নষ্ট করে সেটা আমার আইডিয়ার বাইরে ছিল। এবং পরবর্তীকালে অনেক রকম কিছু দেখলাম শহরের হাওয়ায়, যা হয় বুঝতেই পারছেন। বিভিন্ন জন বিভিন্ন রকম নেশাকর সামগ্রী নিয়ে কেউ ব্যাগে ঘুরতো, হ্যাঁ, বা কেউ ভাড়া করা গার্জেন নিয়ে আসতো, যেটা শহরের দিকে একটা উচ্ছৃঙ্খলতা বাড়ে। বিভিন্ন কারণেই সেটা বাড়ে, সেটা বিভিন্ন পারিপার্শ্বিক কারণ আছে, যারা শহরে কম বেশি যোগাযোগ আছে বা থাকে তারা সবাই জানেন। এটা ছিল গ্রামের সঙ্গে শহরের পরিবেশের পার্থক্য। এটা গেল সংক্ষেপে আমাদের সময়কার কথা। এবং আমার প্রসঙ্গত বলি, আমার এইচএস ছিল 2012 সাল। আজকে 2025 সালের মাটিতে দাঁড়িয়ে যখন দেখি যে মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষার প্রশ্ন বা স্টাডি মেটেরিয়ালস বা এনিহাও তাদের নকল করার জন্য যে সমস্ত নিয়ে এসেছিলো সেগুলো, যাই হোক, সেগুলো যখন ওই বয়সে ছিঁড়ে কুচিয়ে রাস্তায় সাদা করে দিচ্ছে, মানে শিলাবৃষ্টির মতো বলা ভালো, বা কাগজ ফুল পড়ে থাকলে বসন্তকালে সেরকম যে বিছানো রাস্তা থাকে, কালো রাস্তা বা যে কোনো রাস্তা সাদা হয়ে থাকছে, সেটা দেখে যে উল্লাস, যে আনন্দ উদযাপন। আবার কেউ দেখছি বেলুন সাজিয়ে গাড়িতে করে মাধ্যমিকের শেষ পরীক্ষা দিতে যাচ্ছে। এ সমস্ত সব কিছুই কিন্তু অত্যন্ত কাল্পনিক ছিল আমাদের সময়। যার আর্থিক সামর্থ্য ছিল বা যার আর্থিক সামর্থ্য ছিল না, বা যে অত্যন্ত উচ্ছৃঙ্খল ছিল, বা যে অত্যন্ত মেধাবী, বা যে অত্যন্ত শান্ত ছিল, প্রত্যেকের কাছে এই সংস্কৃতিটা ছিল সত্যিই কাল্পনিক। এবং
এই যে গ্রাম থেকে শহরের যে পার্থক্যটা বললাম, শহরেও কিন্তু এইভাবে কাগজ কুচিয়ে সারা রাস্তা নোংরা করা বা এই বেলুন নিয়ে বা মাইক বাজিয়ে সেলিব্রেট করতে যাওয়া শেষ পরীক্ষা, এটা কিন্তু ছিল না। হ্যাঁ, ফ্যান ভাঙা, লাইট ভাঙা এগুলো অত্যন্ত ধ্বংসাত্মক সংস্কৃতির পরিচয় ওই সময়। কিন্তু এই জিনিসগুলো মানে বিদ্যাকে ধ্বংস করা, যে জিনিসটা থেকে আমি পরীক্ষা নকল করে পাস করেছি, অথবা যে জিনিসটা, যে স্টাডি মেটেরিয়ালটা পড়ে আমি পাস করেছি, বা যে প্রশ্নটার উত্তর দিয়ে আমি পাস করেছি, সেই প্রশ্নটাকে পরবর্তীকালে নিজের ভ্যালুয়েশনের জন্য না রেখে, হতেই পারে কখনো ভুল মার্কস এলো, তো সেটাকে না রেখে সেটাকে ধ্বংস করে দেওয়া, এটা অসুস্থ সংস্কৃতির পরিচয়। যাই হোক, সময় বদলেছে, আমরা যদি পরিবর্তনকে অ্যাকসেপ্ট না করতে পারি তাহলে হয়তো প্রাচীনপন্থী বলে পরিচিত হতে হবে। কিন্তু এই আধুনিকতা, এই অসুস্থ আধুনিকতা, এটাই কি সময়ের সঙ্গে সঙ্গে কাম্য? প্রশ্নটা সত্যি অনেকদিন ধরে, অনেকক্ষণ ধরে মনের মধ্যে রয়েছে। কিছু কিছু জায়গায় দেখছি যে দিদি পাস করিয়ে দেবে, দাদা পাস করিয়ে দেবে, পাস করে যাব, এ সমস্ত কথা শোনা যাচ্ছে। এগুলোর যেমন কিছুটা বাস্তবতা রয়েছে হয়তো, কিন্তু একটা এই বয়সী ছাত্র যখন বলছে, আমাদের দুটো দিকে বিশ্লেষণ করতে হবে। এক হচ্ছে আমাদের পারিপার্শ্বিক সামাজিক পরিবেশটা কতটা পরিমাণে পরিবর্তিত হয়েছে, সেটা পজিটিভ বা নেগেটিভ চেঞ্জ, গঠনমূলক বা ধ্বংসাত্মক, যাই হোক, সেটা সময় আমাদের জানিয়ে দেবে এবং আমরাও কিছুটা অনুমান করতে পারছি। সেই প্রশ্ন সময়ের কাছেই না হয় রাখা থাকুক। আর সেই সাথে সাথে যে সমস্ত ছাত্রছাত্রী এই সংস্কৃতি শুরু করেছে ব্যাপকভাবে এবছর, গত বছর পর্যন্ত কিন্তু এই সংস্কৃতি চোখে পড়েনি। এই যে সংস্কৃতি শুরু হয়েছে, তো তাদেরও ভবিষ্যৎ ঠিক কতটা সুরক্ষিত বা কতটা সুগঠিত বা কতটা নিরাপদ, বা তারা ভবিষ্যতে কি অবদান রাখবে সমাজের জন্য, দেশের জন্য, সেটা খুবই সংশয়ের, খুবই চিন্তার। আসন্ন সংকটময় পরিস্থিতি যখন আজকের দিনে সমস্ত জায়গাতেই একটা চাকরির বাজারের মন্দা দেখা দিয়েছে, সব জায়গাতে একটা দুর্নীতি মাথা তুলে দাঁড়াচ্ছে, সুস্থ সংস্কৃতির থেকে অপসংস্কৃতি মানুষ বেশি তাড়াতাড়ি গ্রহণ করছে বা বাজারিকরণ হচ্ছে, বা মানুষের যখন মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা, সাহায্য করার মানসিকতা, সহমর্মিতা, সৃজনশীলতা, সমস্ত কিছুরই অভাব, সততা যখন প্রশ্নচিহ্নের মুখোমুখি, তো আমাদের এরকম একটা ভবিষ্যৎ প্রজন্ম যে তৈরি হচ্ছে, এটা কি শুধুমাত্র ভবিষ্যৎ প্রজন্মেরই এই পরিবর্তনের জন্য দায়ী, নাকি তথাকথিত আমাদের দেশ চালকরা, অর্থাৎ রাজনৈতিক, আর্থিক, সামাজিক, এবং তার ফলে যে সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি হয়েছে, এই দুইয়ের তুলনা করার জন্য আমি একাই যথেষ্ট নই বলে মনে করি। কিন্তু সবথেকে উদ্বেগের বিষয়, এই যে সংস্কৃতি তৈরি হয়েছে, এই সংস্কৃতি ঠিক কোন দিকে আগামী দিনে বয়ে নিয়ে যেতে পারে আমাদের সমাজকে। যারা ভবিষ্যতের দেশের নাগরিক তথা দেশ যাদের উপর নির্ভর করে ভবিষ্যতে এগিয়ে যাবে বলে ধরে নেওয়া হয়, তারা কি সত্যি চাকার ওপর ভর করে এগিয়ে নিয়ে যেতে চাইছে, নাকি
কোনো এরোপ্লেনের ডানার ওপর এগিয়ে নিয়ে যেতে চাইছে উড়ে উড়ে, সেটা কতটা সুফল প্রদান করবে তা সময়ের সঙ্গে সঙ্গে দেখাই ভালো। যাই হোক, এটুকু বলতে পারি, একটাই কথা বলবো যে এই দৃশ্য দেখে একজন সাধারণ মানুষ বা একজন ছাত্র বা একজন শিক্ষক বা একজন চাকরি প্রার্থী, একটা মানুষের তো অনেক সত্তা থাকতে পারে, আমাকে যে সত্তাতেই ধরুন না কেন, তা আমি অত্যন্ত ব্যথিত। এবং আমার যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে আমি অনুরোধ করব যে তোমরা কখনো এরকম সংস্কৃতি হাওয়ায় গা ভাসিয়ে দিয়ে আহ্বান করো না। তোমরা এর ভালো মন্দ বিচার করে নিজেরা যদি মনে করো ভালো, তবেই সংস্কৃতিতে তোমরা অভ্যস্ত হবে। আর যদি মনে করো যে না, এই সংস্কৃতি ভালো নয়, তাহলে তোমরা সেরকম সিদ্ধান্ত নেবে তাকে এড়িয়ে চলার। এবং সর্বোপরি সবার কাছে অনুরোধ করব, এই সংস্কৃতির নিরপেক্ষ মূল্যায়ন করে এর থেকে আমাদের কিভাবে এগিয়ে যেতে হবে তা অত্যন্ত সচেতনতার সঙ্গে অতি দ্রুত সিদ্ধান্ত নিয়ে সেই কাজে শুরু করা আবশ্যক। যত দ্রুত হয় ততই সমাজের মঙ্গল। যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সুস্থ সংস্কৃতিকে প্রমোট করুন, সুস্থ সংস্কৃতিকে এগিয়ে নিয়ে চলুন। আর আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একটা এমন পারিপার্শ্বিক পরিস্থিতি, বাংলাদেশ বাদে আমাদের মাতৃভাষা বলয় সম্পূর্ণ হয় না, তাতেও অত্যন্ত ব্যথিত। তো মাতৃভাষা দিবসে আর নতুন করে কি বলবো, এরকম একটা পরিস্থিতিতে সত্যি খুব খারাপ লাগছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা যে বিভেদমূলক রাজনৈতিক জাতীয় একটা পরিমণ্ডলে বাইরে বেরিয়ে যে আন্তর্জাতিক পরিস্থিতিতে রয়েছি, সেটা সত্যিই খুব বেদনার। আশা করি পরিস্থিতি দ্রুত সুস্থ হবে, এই আশা থাকলো। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়ি ভেঙে দেওয়ার যে সমাজ মাধ্যম বা সংবাদ মাধ্যমে ভিডিওটা এখনো চোখের সামনে ভাসছে, চোখের সামনে অনেক কিছুই ভেসে চলেছে। স্বাধীনতা আন্দোলন, বিভিন্ন সংগ্রাম সমিতি গঠন, একসাথে দেশ স্বাধীন করার প্রয়াস, এবং তৎকালীন সময়ে 1942-এর পর থেকে যে বিভেদ, সাম্প্রদায়িক বিভেদ, সব কিছুই মাথায় আসছে। কখনোই বিভেদ কাম্য নয়। রবীন্দ্রনাথের রাখি বন্ধন উৎসব আমাদের এই বাংলাতেই সূচনা হয়েছে। এই বাংলাই স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। আশা করব এই বাঙালি এবং বাংলাই আবার আন্তর্জাতিক প্রেক্ষাপটে সারা পৃথিবীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করে বৃহত্তর মানব সম্প্রদায় গড়ে তুলবে। নমস্কার।